রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। সংস্কারের দোহায় নির্বাচন বিলম্বে ক্ষতির শঙ্কা। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। দেড় যুগ পর সিলেটে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন। ক্ষমতা এলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমিরের। শীতে কাঁপছে সারা দেশ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি। চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। এই ঠান্ডার জন্য চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো। সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে। স্বস্তি ফেরেনি আলু ও চালে। নিত্যপণ্যের দাম সহনীয় নয়, দাবি ভোক্তার। এবং শীত উপেক্ষা করে পর্যটন নগরী কক্সবাজারে লাখো পর্যটকের ঢল। সাগরের নীল জলরাশিতে মাতোয়ারা ভ্রমণ প্রেমীরা। সমুদ্র দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে। অনুভূতিটা আসলে বলার মতো না, কারণ এত সুন্দর একটা সৈকত। মূলত বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে যেদিন, ওই দিনই আসতে হয়েছে। বাচ্চার অনেকদিন ধরে ছিল, বায়না ছিল যে আসতেই হবে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে বিলম্ব হলে তা জনগণের ক্ষতির কারণ হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এই অঞ্চলে বুদ্ধিবৃত্তির যে জাগরণ আমরা দেখেছিলাম, সেই জাগরণ স্বাধীনতার পরে নিষ্প্রভ হয়ে গেছে। বিএনপির নীতি নির্ধারকরা অভিযোগ করেন, দেশকে মেধাহীন করতে ৭১-এর পরাজিত শক্তি নির্বিচারে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আর পতিত ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই, এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয়, তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল, সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেধাভিত্তিক যুদ্ধ করতে হবে। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে, সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার তালি, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া জিততে হবে। নিজেদের ক্ষতি হয় এমন কথা ও কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। বলেন, গণতন্ত্র শুধু কথার কথা নয়, লালন করতে হবে গণতন্ত্রের সংস্কৃতি, নিজেদের মধ্যে আনতে হবে পরমত সহিষ্ণুতা।
যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতিতে পরিণত করতে পারবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাণীতে তারেক রহমান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 1971 সালে মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারী দেশের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ দিনটি জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন উল্লেখ করে তিনি বলেন, অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান। হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের আগে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এই হত্যাযজ্ঞ করে। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে 53 বছরে কেন হয়নি? দলীয় নেতাদের কাছে এর সুস্পষ্ট জবাব চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুদেশের স্বার্থেই সেই মেঘ সরাতে হয়েছে। রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, গত 53 বছরে কেন হয়নি জানতে চেয়ে রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দলগুলোকে সেই জবাব দিতে হবে। 53 বছরে লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কাজটা তো শুরু হলো। একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতিবেশী দেশ ভারত সংখ্যালঘু কার্ড খেলতে চেয়েছিল, কিন্তু দেশের মানুষ তা ভেস্তে দিয়েছে। ধর্মীয় সম্প্রীতির বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে সুদৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। শুক্রবার সকালে দীর্ঘ 1.5 যুগ পর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ মিথ্যা গল্প সাজিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশপ্রেমিক জনগণ ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এত মানুষ হত্যা করার পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত দেশের মানুষ নেবে বলেও মন্তব্য করেন তিনি। মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ। আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতে ছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। চব্বিশের গণহত্যা মামলার আসামি কুষ্টিয়ার মিল শ্রমিক নিরীহ রহিম কখনোই আন্দোলনের বিপক্ষে ছিলেন না। এরপরও মিথ্যা মামলায় তছনছ তার জীবন। কুষ্টিয়া জুড়ে গণহত্যার দায়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না আসামি কারা, কতজন আসামি। মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকুরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেবেন। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৫ম পর্ব। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের প্রতিবেদন। ছাত্র জনতার বিপ্লবে কুষ্টিয়ায় শহীদ ইউসুফ শেখের মেয়ে সীমা খাতুন ৫ আগস্ট পরবর্তী সময়ে জেলার মডেল থানায় হত্যা মামলা করেন।
শহীদ ইউসুফ শেখ হত্যা মামলার এফআইআরে বাদী সীমা খাতুন স্বাক্ষর করেছেন বটে, তবে আসামি কারা কিংবা কতজন তার কিছুই জানেন না বাদী। তাহলে কিভাবে কাদের নাম মামলায় যুক্ত হলো সে প্রশ্ন ছিল বাদী সীমা খাতুনের কাছে। আমি অনেকের চিনি না, অনেকের জানিও না, আমি চিনিও না জানিও না। যে তো ধরেন অজ্ঞাত আছে, কিছু অজ্ঞাত ধরা আছে, তাদেরকে আমি চিনি না, কোনোদিন আমার সাথে তাদের পরিচয়ও নাই। এসব মামলায় সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে বাদী সীমা খাতুন বলেন, হয়রানিমূলক এসব মামলা বন্ধ হওয়া উচিত। নির্দোষীগুলো দিন ধরা না পড়ে, কারণ আমি একটা ক্ষতিগ্রস্ত পরিবার, আমি চাই না যে আমার কারণে আরেকটা পরিবার ক্ষতিগ্রস্ত হোক। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে নামকাওয়াস্তে মামলার বাদী করে খেয়াল খুশি মতো আসামি বানিয়ে মামলা হচ্ছে কুষ্টিয়া জেলা জুড়ে। এই মিথ্যা মামলা বাণিজ্যের অন্যতম শিকার চুয়াডাঙ্গা সুগার মিলের কর্মচারী রহিম। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিলে কর্মরত থাকলেও এখন আসামির তালিকায় রহিম। কোথায় মারামারি হচ্ছে কি না হয়েছে এটা তো আমি কিছুই জানি না। আবার যে আমার এই মামলার বাদী হয়েছে তাকেও আমি চিনি না। ঢালাও এসব মামলায় বাণিজ্যের অভিযোগও রয়েছে অসংখ্য। অভিযোগ রয়েছে ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করছে একটি মহল। আমি তো মনে করেন কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, আমার কোনো পোস্ট নাই, পদবি নাই, আমি কোনো ছবি ভাইরাল নাই, তাহলে আজকে আমি ধরেন মামলার শিকার। শুধু ঢুকাইয়ে ক্ষান্ত হয়নি, মামলাতে দেয়াই ক্ষান্ত হয়নি, তারা কিছু টাকা পয়সারও দাবি করছে ফোন মারফত বা বাইদা বাই, যে টাকা পয়সা দিলে এটা আমরা ঠিক করে দেব। যে কাম করিনি সেই কামের সাথে কেন আমাকে দিল সেটাও আমি জানি না, তবে আমার জানা মতে মনে হয় আমাদের গ্রামের কিছু লোক প্রতিহিংসিতামূলক এই মামলায় আমাদের জড়া দিয়েছে। এমন মিথ্যা মামলায় বিব্রত খোদ বিএনপি নেতারাও। তারাও চাই সঠিক অপরাধীদের বিচার। ভাবে আমাদের গোচরীভূত হয়। আমি এবং আমার দলের সদস্য সচিব বর্তমানে যিনি ইঞ্জিনিয়ার জাকির সরকার, আমরা এটা নিয়ে পুলিশের সর্বোচ্চ অথরিটি কুষ্টিয়াতে যারা আছে ওনাদের সাথে আমরা বসছি, আমরা ডিসি মহোদয়ের সাথে বসছি, যে দেখেন মামলাগুলো কিন্তু নিয়ে এরকম একটা নোংরামি হচ্ছে, এর দায়ভার কিন্তু আমরা নেব না। এ ব্যাপারে আবারও আমি দলের পক্ষ থেকে সরকারের কাছেই দাবি জানাবো যে মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করা হোক যে প্রকৃত ঘটনাটা। এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আমাদের সিনিয়র কর্মকর্তারা যখন বলবে এটা নিয়ে, তখন তারা এটা ডিসিশন নেবে একটা। 5 আগস্টের পর কুষ্টিয়ায় হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 19টি, যাতে সঠিক অপরাধীর বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ রাত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার সকাল 9টায় তাপমাত্রার পারদ নামে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। অন্য জেলায়ও কনকনে ঠান্ডায় ভোগান্তি বাড়ছে নিম্ন আয়ের মানুষের। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরো কয়েকদিন। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। শীতে কাঁপছে উত্তরাঞ্চল। বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের আলোর। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলায় হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবনে নামে স্থবিরতা। বিপাকে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষ, যেতে পারছেন না কাজে। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। আজকে মনে করেন আলু খেতে পানি দেওয়া লাগে, কিন্তু এই শীতে এই পাইপ যে ধরবো এই ইয়াটা হচ্ছে না। ভাড়া নাই, আগে তাও 4-500 টাকা কামাই করা হয়েছে, আলা 200, 250, 100, 150 এইরকম হয়। সকালবেলা মাঠত যাবো, দোকানপাতি কাজত যাবো, এরকম কোনো ইয়া নাই। ঘন কুয়াশায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। শুক্রবারও বন্ধ ছিল 6 ঘন্টা। ঘাটের দুই পাশে আটকা থাকা যানবাহন চালক ও সংশ্লিষ্টদের পোহাতে হচ্ছে ভোগান্তি। অভিযোগ আছে ঘন কুয়াশা কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে প্রায় 3 কোটি টাকার ফগলাইট প্রকল্পেও মেলেনি সুফল। সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। কুয়াশার কারণে ফেরি চলতে পারে না। 12টার সময় হপ হয়ে যায়, সকাল 10-11টা তৈরি থাকে। দুর্ঘটনা রোধেই ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 1/2 শতাধিক রোগী, যাদের অধিকাংশই শিশু। প্রচুর ঠান্ডা আর বাচ্চা ঠান্ডা লেগেছে,
এই কারণে আমরা 3 দিন হাসপাতালে ভর্তি আছি। চুয়াডাঙ্গাতে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগীর সংখ্যার মধ্যে আমরা 2 শ্রেণীর রোগী বেশি পাচ্ছি। একটা হচ্ছে শিশুদের ডায়রিয়া, আরেকটা হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশিজনিত, যেটা আমরা বলি ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, এই ধরনের রোগী পাচ্ছি। এখনো কোথাও শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। আর আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। ছিল আজকে যে ঠান্ডার পরিমাণ, এই ঠান্ডার মধ্যে আমরা চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো, কিভাবে কি করবো। ঠান্ডা মাথাটা কম্বল দাও। হেভি অতিরিক্ত ঠান্ডা বা চুয়াডাঙ্গা বেরিতে আছেন বাইরে থেকে। উত্তরের আরেক জেলা লালমনিরহাটে বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। আমার বাবু ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে। বর্তমান ও সুস্থ এখনো হয় নাই, মানে যেমন আছে তেমনই। আজকে 10 দিন হলো ভর্তি হবার, আমি ভাত খাইতে পারি না। ঠান্ডার জন্য মনে করো শ্বাসকষ্টের সমস্যা, নিঃশ্বাস নিতে পারে না, দুধ খাবার সময় গলা আটকে। শীত মোকাবিলায় উত্তরের জেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালগুলোতে চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বিভিন্ন জেলায় সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। কেজি প্রতি দাম কমেছে 15 থেকে 20 টাকা করে। তবে স্বস্তি ফেরেনি আলু ও চালের বাজারে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। বাজারে এসেছে সিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলা সহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি। সিম কেজি প্রতি 60 থেকে 70, টমেটো 90 থেকে 100, ঢেঁড়স 50, বেগুন 60 থেকে 80, লাউ প্রতি পিস 30 থেকে 50 টাকা এবং ফুলকপি আকার ভেদে 30 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম কমেছে 15 থেকে 20 টাকা। গাজর 50 টাকা কেজি, ফুলকপি 30 টাকা পিস, কাঁচামরিচ 60 টাকা 70 টাকা কেজি। আলহামদুলিল্লাহ সবকিছু দামই কমছে। মালের প্রচুর পরিমাণ আমদানি আছে, দামও কমতেছে। দাম এখন মোটামুটি আছে, ভালোই চলতেছে। ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের। পর্যাপ্ত আমদানি হয়েছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষের জন্য ক্ষমতার বাইরে। সবার যদি কিনা খাইতে পারে এরকম একটা কি করলে ব্যবস্থা নিলে আর কি ভালো হয়। একই চিত্র জয়পুরহাটে। গেল সপ্তাহের তুলনায় সবজিতে কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 20 টাকা। বাগেরহাটে সবজি ও মাছের দাম কমলেও বাজারে চড়া আলু ও চাল। পুরাতন আলু 75 আর নতুন 80 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা। আগে যে সবজির দাম ছিল 90 টাকা 100 টাকা কেজি, এখন তো আপনার সবজির দামটা একটু কমছে, 50 টাকা 60 টাকা বা 40 টাকাও আইছে। কিন্তু আপনার চালের দিকটা দেখতে গেলে তো চালের দামটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আলুর দাম তো আনুপাতিক হারে যা কমা তা তো কমে নাই, একদম হঠাৎ করে অনেক বেড়ে গেছে। কেজি কে 8 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা এরকম করে বেড়ে গেছে। চট্টগ্রামে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। এদিকে ভোজ্য সয়াবিন তেলের দাম বাড়ার পরও পর্যাপ্ত সরবরাহ নাই। এদিকে বন্যার পর থেকে নোয়াখালীতে মাছের বাজারে দাম নিয়ে কাটেনি অস্থিরতা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কারেরও প্রয়োজন আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, অন্তর্বর্তী সরকার এখনও জনগণের মনের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি দৃষ্টি না রেখে সার্বজনীন দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ করে দিলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সাথে ভারতীয়দের ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান বক্তারা। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব গড়তে চায়, সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে
এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্য, সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না। আগামী নির্বাচনে যদি আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কোন ধরনের প্রেক্ষাপট তৈরি করেন, আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না। পিলখানা হত্যা মামলা পুনঃ তদন্ত সহ 8 দফা দাবি জানিয়েছে কারাগারে থাকা তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদস্যদের স্বজনরা। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। কারা নির্যাতিত বিডিআর পরিবারের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। কারাগারে থাকা তৎকালীন বিডিআরের এক সদস্যের সন্তান আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে 8 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে 16 বছর কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যকে নিঃশর্ত মুক্তি, হাইকোর্টের রিট অনুযায়ী বিডিআর সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলার দ্রুত পুনঃতদন্ত শুরুর কথা উল্লেখ আছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনের মৃত্যু হয়। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে। আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি। বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি, আমরাও চাই প্রকৃত খুনিদের সাদা রায়তে রেখে তাদের বিচার হোক। তার সাথে সাথে এটাও আমরা চাই আমাদের কোনো নিরপরাধ জেলবন্দি ভাই যেন এই সাদার আওতায় না থাকে। সংবাদ শেষ করব পর্যটন নগরীতে দর্শনার্থীদের ঠান্ডা আবহাওয়া উপভোগের খবর দিয়ে। পর্যটন নগরী কক্সবাজার ভরে উঠেছে প্রকৃতিপ্রেমীদের পদচারণায়। প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের ভিড় বাড়ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঢল নামছে দর্শনার্থীর। সৌরভ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। শীতের আগমন মানেই ভ্রমণ প্রেমীদের বাড়তি উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে ভ্রমণ পিপাসুরা অপেক্ষা করেন বছরের এই সময়টার জন্য। আর এটি যদি হয় নীল দিগন্তের সঙ্গে পাহাড় আর সমুদ্রের মিতালি, তখন আনন্দ হয় সীমাহীন। প্রকৃতির এমন অসাধারণ মেলবন্ধন খুঁজতে পর্যটকরা ছুটে আসেন কক্সবাজার। আপনজনদের নিয়ে মাতেন সাগরের নীল জলরাশিতে। বাবা মার সাথে এসেছি, আমার বোনের সাথে এসেছি, খুব ভালো লেগেছে। কি আইছে তাও ফার্স্ট টাইম আইছে, আমার দেখিয়া লাইক আমি কিতা হইতাম যে ভালো লাগে। কক্সবাজারে যত কিছু পপুলার আছে সবই আমরা দেখতে চাই, ঘুরতে চাই। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই পর্যটন নগরী কক্সবাজার তার রূপ সৌন্দর্যের ডানা মেলে ধরে। সেই সৌন্দর্যে বিভোর হতেই সারা বছর ঠাসা থাকে পর্যটক। অনেক ভালো অনুভূতি হচ্ছে, ভালোই লাগতেছে। এবং কি বাচ্চাদের জন্যই, মূলত বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে যেদিন, ওই দিনই আসতে হয়েছে। পানি, ফ্যামিলি নিয়ে আসা, টাইম স্পেন্ড করা, ইটস রিয়েলি অ্যামেজিং। আলাদা একটা পরিবেশ, আলাদা একটা মনের একটা আলাদা খোরাক জোগায়। এখানে সবসময় আসতে ইচ্ছে করে। এখানকার মানুষজন দেখে আমাদের দুঃখ দুর্দশা যা ছিল সব দূর হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন পর পর্যটকে মুখরিত কক্সবাজার। অতীতের ক্ষতি পুষিয়ে ওঠার প্রত্যাশা তাদের। আশা করি 365 দিন কক্সবাজার পর্যটক আসবে এবং এইবার যেহেতু দেশে রাজনৈতিক অস্থিরতা নাই, সেক্ষেত্রে আমরা মনে করি কক্সবাজার পর্যটন শিল্পে প্রচুর পরিমাণ অন্য বছর প্রচুর পর্যটক আসবে। এদিকে সৈকতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজর রাখছে লাইফগার্ড কর্মীরা। পর্যটকদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকি। আমাদের লাইফগার্ড ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখি এবং আমাদের পেট্রোল টিম পেট্রোলে থাকে। যদি পানিতে কোনো সমস্যা হয়, রেস্কিউ বোট নিয়ে আমরা সেখানে থাকি। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ স্থানীয় প্রশাসনও। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।